পুরো সেনাবাহিনী পুরো একেবারে দেশটাকে একেবারে ছিবড়ে করে দিয়েছে, মানুষকে নিংড়ে নিয়েছে। পাকিস্তান কি জাত ভিখারি না স্বভাব ভিখারি? জাত ভিখারি এইটা বলা একটু ডিফিকাল্ট আর কি, এটা বলাটা ঠিক না। দেখো, আমরা তো ভারতবাসী হিসেবে এটা তো বলতে পারি না, তবে স্বভাবে একটা ভিখারি একটা কাজ করছে। 25 জন 30 জন 40 জন ধরো একটা সেট, সেই 30 জনের মধ্যে তো কোটায় 4টে হয়তো ছোট ভাই পাবে, বাংলাদেশ ঢুকে গেছে। যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন, সেই কারণে এখন ওদেরকে বার করে দিয়েছে। যেই মোদীজির সাথে কথা সমস্ত হয়ে যাবে, এই চুপসে যাওয়া মুখকে যদি তুমি পাম্প না দাও, সেটা আবার খুলবে কি করে? এই পাম্পের কাজটা করে হয়ে যায় সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে ফোন করে যায়, হুজুর পণ্ডিতদের কাশ্মীর ভ্যালি থেকে হটিয়ে দেওয়া, এই সমস্ত কিছু পরিচালিত হয়েছে পাকিস্তান থেকে, লস্করি তৈবা। যে পুরনো লাইন, तुम दूध मांगोगे तो हम खीर देंगे, तुम कश्मीर मांगोगे तो हम चीड़ देंगे। একদম দারুণ, একদম সত্যি দারুণ চা। বাঙালি মানে তো চায়ের কাপে তর্কের তুফান, চা ছাড়া কোনো তর্কই জমে না। দার্জিলিং তো বাংলাতে, একদমই তাই। এবং সিটিসি চা যেটাকে আমরা বলি, কাটিং এক রকমের ইয়েটা, আবার সিটিসি দার্জিলিং চা মানে টেস্টি আলাদা কথা। চায়ের সঙ্গে যেমন বাংলার অমুক টান রয়েছে, তেমন পাকিস্তানের সঙ্গে আমাদের দেশের একটা অমুক টান আছে। বলছি, শুনছি সৌদি আরবের দিকে এই ভিখারি টিকারি তাড়ানো হচ্ছে। এরা কারা, মানে কাদের ভিখারি, কোথায় তাড়ানো হচ্ছে? পাকিস্তান মানে ভিখিরি। আচ্ছা, তোমার একটা কথা বলি, রাস্তাঘাটে বেরোলে তুমি দেখতে পাবে অনেক লোক আছে ভিখিরি। কেউ হয়তো দয়া পরামর্শ হয়ে ধরো টাকা দিই, অসুবিধা কিছু নেই না, কিন্তু অনেকেই বলে যে এদের দেবেন না, এরা কিন্তু হচ্ছে কেউ হচ্ছে নেশা করে, কেউ হচ্ছে এই করে ওই করে, না পেলে কিস্তি দিতে পারে, আবার ছিনতাইও করে নিতে পারে। এই ভিখিরিকে যেমনি সিন্ডিকেট পরিচালনা করে, তেমনি পাকিস্তানের সাথে এই ভিখিরি ব্যাপারটা না এখন জুড়ে গেছে। পাকিস্তান মানে হচ্ছে ভিক মাঙ্গোয়া, এই যে ব্যাপারটা এখানে চলে আসছে, এটা কারণটা কি? এটা পাকিস্তানের জনগণের সাথে তো একটা কি বলে যে পুরো দেশটাকে না চুষে আখে চিবড়ে যেরকম মেশিনে ঢুকিয়ে দেবে, একদম রস শেষটা বার করে আর কি, তারপর হচ্ছে মানুষকে দেওয়া হয়, তো আর ছিবড়ে করে ফেলে দেওয়া। তুমি একটু রোদে রেখে দেবে, আখের চিবড়ে দেখবে ওটা ভালো জ্বালানিও হবে। পাকিস্তানেরও তাই, পুরো সেনাবাহিনী পুরো একেবারে দেশটাকে একেবারে ছিবড়ে করে দিয়েছে, মানুষকে নিংড়ে নিয়েছে। এবার অনেকেই আছে এরকম যায় গিয়ে হচ্ছে ভিখারি প্রফেশন আর কি, ভিক্ষে করে, কুছ তো দো, আল্লাহ আপকো ভালাই করেগা, এই সমস্ত বলে। এবার মানুষ দয়া পড়ে বসে দেয়। কিন্তু এটা সৌদি আরব, ভাবো সেখানে সলোমনের মতো রাজা, এবং 300 বছর ধরে সৌদি আরবে একটা এরকম ফ্যামিলি শাসন করছে। আগে সৌদি আরবে একরকম ছিল, মাটির নিচে একেবারে পেট্রোল, মানে তুমি যদি ধরো গুগলে যাও, গুগল ম্যাপে দেখবে আজ থেকে 300-350 বছর আগে সৌদি আরব কেমন ছিল। পুরো রুক্ষ মরুভূমি, বেদুইন, লম্বা লম্বা সব লোক বেদুইন। সেই আমেরিকার টাকায় এবং হচ্ছে তেলের ভান্ডারে পুষ্ট হয়ে সৌদি আরব অন্যরকম। সৌদি আরব এখন টাকার খোর। আমাদের বাংলার বহু ছেলেমেয়েরা তো সৌদি আরবেই চলে যায় বেশিরভাগই। তারা কিন্তু সম্মানজনক পেশায় আছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, বিভিন্ন জায়গায়। কিন্তু পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা আমেরিকার অ্যাক্সেস যেহেতু একটা সম্পর্ক ছিল, এটা ঘটনা, এবং প্রচুর টেকনিশিয়ানস নিয়েছে। এরকমও আছে টেকনিশিয়ানস হয়তো কাজ করছে, ভালো কাজ বিভিন্ন করছে, কিন্তু ওই সবাই হয়তো ফার্স্ট শিফটে হচ্ছে টেকনিশিয়ানের কাজ করছে, সেকেন্ড শিফট থেকে রাস্তায় বসে পড়ছে, কুছতো দো। এই যে ভিখিরি দশা, এটা পাকিস্তানে একেবারে ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে, এবং হচ্ছে বিচ্ছিরি ভাবে ঘাট ধাক্কা দিয়ে আপনি কি বার করে দিচ্ছে। পাকিস্তান কি জাত ভিখারি না স্বভাব ভিখারি?
জাদুইকারি এইটা বলা একটু ডিফিকাল্ট আর কি, এটা বলাটা ঠিক না। দেখো আমরা তো ভারতবাসী হিসেবে এটা তো বলতে পারি না, তবে স্বভাবে একটা ভিখিরি একটা কাজ করছে এবং এটা ওদের কাছে কিছু মাইন্ডে লাগে না। মানে কেউ যেরকম তাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ, এরকম ঘাড় ধাক্কা ধাক্কা দিতে দিতে যে প্লেনে করছে, ডিপোর্ট করে দিচ্ছে, আবার ঘুরপথে আবার একটা জায়গায় চলে আসছে। এইটাই হয়ে গেছে হচ্ছে সৌদি আরবে কাছে এখন সমস্যা। হজের সময় কি করছে, অনেকে চলে যাচ্ছে পাকিস্তানের এরকম কিছু, তার সাথে হচ্ছে পাকিস্তানের ব্রাদার আছে না, জুনিয়র ব্রাদার, ছোট ভাই, আমাদের ইউনুসের বাংলাদেশ, ইউনুস সাহেবের বাংলাদেশ, ওরাও বলছে যে হয়তো ধরো এরকম লাইন দিয়ে বিক্রি বসে আছে, 25 জন 30 জন 40 জন ধরো একটা সেট, কি হবে সেই 30 জনের মধ্যে হয়তো কোটায় 4টে হয়তো ছোট ভাই পাবে, বাংলাদেশ ঢুকে গেছে। এইটা সৌদি আরবের কাছে একটা দৃষ্টিকোণ। সারা পৃথিবীর ধরো ধনী মুসলমানরা আসছে, শুধু তো হজে না, সারা বছর উমরাও করতে আসে, আমরাও করতে আসি। সাদা পোশাক পরে উমরাও করতে অনেকেই যান। ভারতবর্ষের ধর্মপ্রাণ যারা মুসলমান আছে তারাও যান, অসুবিধার কিছু নেই। এটা সৌদি আরবের একটা চালু একটা রেওয়াজ রীতি, এবং ওতে তাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি এখন বিরাট। হয়। কিন্তু এই ভিখিরি থাকলে সৌদি আরব এখন বলছেন না, করা যাবে না, যা হয়েছে আগে হয়েছে, আর করা যাবে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। আর এটাই পাকিস্তানের হচ্ছে গুসা হচ্ছে, বুঝতেই পারছো। বুঝতে পারছি। আচ্ছা, এরকমটা কারণ নয় তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাচ্ছেন বলে সৌদি আরব আরো বেশি রিয়্যাক্ট দেখাচ্ছে এবং পাকিস্তানি ভিখারিদের ধরে ধরে বের করে দিচ্ছে। কারণ নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়া থেকে সেই প্রথমবার থেকে এখনো পর্যন্ত যে দেশেই তিনি গেছেন রাষ্ট্র নেতারা তাকে খুব সম্মান দেন। কখনো জাপানের প্রেসিডেন্টকে দেখা গেছে, ইভেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যে মাই ফ্রেন্ড মোদি। হ্যাঁ, এত সম্মান দেয় এবং কথায় কথায় বলে যে, এবং অনেকেই তার থেকে বলেন যে শিক্ষা নিয়ে মোদির মতো লৌহ পুরুষ, সেই লৌহ পুরুষের সৌদি আরব সফর দেখেই সৌদি আরবের কিন্তু ভুরু কুঁচকে গিয়ে পাকিস্তানি ভিখারিদের দূর করছে। এরকম কোনো কারণ নেই তো। তুমি তো সাংবাদিক, তুমি কি ডন পত্রিকা পাকিস্তানের সব পত্রিকা পড়ছো নাকি, না সাংবাদিকদের সাথে কথা হচ্ছে তোমার ওখানকার? একটু কিন্তু চর্চা তো আছে। চর্চা আছে, আসলে এটা পাকিস্তানের মিডিয়া বলে। পাকিস্তানের মিডিয়া এই ধরনের বয়ান নামায়, এমনি কিছুটা ওরাও জানে যে কি করতে গেছে, ওরা জানে না, সবচেয়ে ভালো জানে। এবার 4,000-এর উপর ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, এবার সেটাকে কিভাবে নামানো যায়, পাকিস্তানের মিডিয়া এই অবস্থা বুদ্ধিমান। তারা কি করেছে না, বলছে যে এটা যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন, সেই কারণে এখন ওদেরকে বার করে দিয়েছে। যেই মোদিজির সাথে কথা সমস্ত হয়ে যাবে, মোদিজি গিয়ে ওখানে কি বা করবে, বা সৌদি আরবে তারাই বা মোদিজির সাথে কি করবে। আসলে একটা ইসলামিক দুনিয়া না একটা সংকট তৈরি হয়েছে। সংকটটা কি জানো তো, ইসলামের জন্ম তো সৌদি আরবে, মক্কা মদিনা, সেরা সেরা শহর, তোমার যে অপূর্ব দেশ, মানে ভারতবাসীদের কাছেও এখন সৌদি আরব অত্যন্ত গুরুত্ব পায়। এত চমৎকার সাজানো গোছানো একটা দেশ, পয়সা একটা ব্যাপার আছে। এবং এইখানে ইসলামকে যে দৃষ্টিতে দেখা, এখন ওখানে দেখো কিছুদিন আগে যখন এই ইসরায়েল এরকম গাঁজাতে এরকম টন টন বোমা ফেলছে, মানে একেবারে দুমড়ে মুচড়ে গাঁজাকে একেবারে ফ্ল্যাট করে দিয়েছে, তখন ওখানে হচ্ছে ডিজে বাজিয়ে গান হচ্ছে। এককালে সৌদি আরবে এগুলো ভাবাই যেত না, বেত ফেত মারা হতো। এখন মেয়েরা অনেক গাড়ি ড্রাইভিং করছে, পাইলট হচ্ছে, নাইট ক্লাব তৈরি হয়ে গেছে, একেবারে প্রমোদ নগরীতে চলে গেছে, যেটা ইসলামে হারাম। কারণ তুমি বলতো কি সংকট, যেটা হচ্ছে ধর্মীয় নগরী, যেখানে হচ্ছে ধর্মের মানে জন্ম, যেখানে যেখানে হচ্ছে হজরত মোহাম্মদ যিনি বিশ্ব নবী যেখানে রয়েছেন, সেখানে যদি এই সমস্ত হয়, এই অনাচার সহ্য করা যায়, তার মধ্যে আরও হচ্ছে বলে না কাটা খায় নুনের চোটের মতো, ঠিক সৌদি আরবে যাচ্ছেন, বিভিন্ন দেশগুলোতে মন্দির তৈরি হচ্ছে বড় বড়, এই মন্দির বা মসজিদের এতে এখন সৌদি আরব পার্টনার হয়ে গেছে। এটা পাকিস্তানিদের কাছে খুব মানে আঁতে লাগছে। সেই কারণে ওরা এই ধরনের বয়ানগুলো নামাচ্ছে যে নরেন্দ্র মোদী চলে গেলেই আবার ওরা ওখানে ফিরে আসবে। মানে মানে ভালো ভাবো, ভিখিরির প্রতি কি টান, অমোক টান, ভিক্ষার প্রতি কি টান। আমি বলছি না যে ভিক্ষা করা কোনো, কিন্তু ভিক্ষাকে যখন তুমি প্রাতিষ্ঠানিক চেহারা দিয়ে দেবে, তখন একটা দেশের অর্থনীতি কি অবস্থা দাঁড়াবে, মানে এই প্রসঙ্গে একটা ঘটনা বলি।
2002-3 সাল একজন বিখ্যাত বাংলাদেশের মানবাধিকার নেত্রী, সম্ভবত তার নাম আসমা জাহাঙ্গীর, তিনি কলকাতায় এসেছিলেন। সৌভাগ্যবশত আমার তার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছিল। টেলিভিশন তখন তো এত চ্যানেল ছিল না। তো তিনি এটা বলেছিলেন যে, একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম, এই যে এত শিক্ষা সমৃদ্ধিতে যেখানে একসময় ভারতবর্ষের অঙ্গীভূত ছিল, যেখানে লারকানা আছে, সেখানে এই পরিস্থিতি কেন? বলছে এটাই তো আমাদের যারা আর্মি অফিসার বা যারা পাকিস্তানের এলিট ক্লাস, তাদের বাড়ির ছেলেমেয়েরা যেমন বিদেশে পড়াশোনা করতে যায়, তার ক্যাম্পাসে বলে, এই তোমাদের দেশে তো হচ্ছে ফৌজি শাসন চলে, এই তোমাদের দেশে তো হচ্ছে লোক হচ্ছে পাথর ছোড়ে, এই তোমাদের দেশে তো হচ্ছে এই ভোট হয় ভোট হয়। এবার তুমি ভাবো সমস্ত ইউরোপ আমেরিকার ভালো ভালো ক্যাম্পাসে এক দঙ্গল ছাত্রছাত্রীর মধ্যে কেউ যদি এরকম বলে পাকিস্তান, তাহলে তো অসুবিধা হবে। একদম অসুবিধা হবে না ভীষণ। সেখানে? কি বলছে ভারতবর্ষ সম্পর্কে এককালে যে হচ্ছে ভারতবর্ষ আজকে একটা ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। আচ্ছা, তোমাদের দেশে এত জনসংখ্যা, সেটাকে কিভাবে ম্যানেজ করছো তোমরা? কিভাবে ওটাকে, এই দুটো জিনিস তো এক নয় না। একটা ভারতীয়র পক্ষে যেটা একদম গর্বে বুক ফুলে উঠবে, সেটা ঠিক পাকিস্তানের কাছে সেই দেশের মানুষের ক্ষেত্রে এটা মুখ চুপসে যাবে। এই চুপসে যাওয়া মুখকে যদি তুমি পাম্প না দাও, সেটা আবার খুলবে কি করে? এই পাম্পের কাজটা করে হয়ে যায় সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে ফোন করা যায়, হুজুর हम ये बोल रहा हूँ, और सुनिए आज का एडिटोरियल पॉलिसी क्या है? बोले जी आज तो ये है। बोले हाँ हाँ, बयान चेंज कीजिए। बयान ऐसा होगा कि आपको ऐसा सनसनी मचेगा, जब पाकिस्तान का नाम दुनिया में रोशन रहेगा। एडिटोरियल पॉलिसी বলতে এবার এডিটর সাহেবের কি বা করণীয়, বা রিপোর্টার যে প্রতিবেদনটাকে তৈরি করছেন, এই জায়গা থেকে চটজলদি বয়ানে এইভাবে ঘুরে যায়। দিস ইজ দ্য মেজর থিং। মানে কি বলবো সুচারু, পাকিস্তানের এই অবস্থাটা। এবার আপনার কাছে একটা বিষয় আসে, এই প্রসঙ্গেই একটুখানি বলি। বলছি পাকিস্তানের বৈদেশিক নীতি, ফরেন পলিসি, এর ওপর যেহেতু ভারতবর্ষ বা আমাদের দেশ পার্শ্ববর্তী দেশ, একটা প্রভাব নিশ্চয়ই থাকে, কারণ ওরা তো সবসময় ভারতের সঙ্গে তুলনা করে। তো নিশ্চয়ই ওদের বৈদেশিক নীতির মধ্যে একটা প্রভাব আছে আমাদের দেশে। হুম, বৈদেশিক নীতি কি হয়? বৈদেশিক নীতি হচ্ছে এটাই যে কাশ্মীর আমাদের, কাশ্মীর এই, আর কাশ্মীরকে আন্তর্জাতিক মঞ্চে তুলে গিয়ে বারবার ঝাড় খাওয়া। ভারতের যখন বিজেপি এখন ক্ষমতায় আছে, যত গজে ভারত উড়িয়ে দিয়েছে যে কাশ্মীর সমস্যাটা ভারতের আভ্যন্তরীণ সমস্যা এবং এটা একমাত্র দ্বিপাক্ষিক বৈঠকে সমাধান হতে পারে। কিন্তু কাশ্মীর নিয়ে অনেকেরই উৎসাহ, যে আমেরিকার প্রবল উৎসাহ রয়েছে। আমেরিকার উৎসাহ থাকলে স্বাভাবিকভাবে হচ্ছে চায়না, রাশিয়া, তারাও ভাবে যে কি মানে নিচে ভারতের পলিসিটা কি হচ্ছে। ফলে ওই জায়গাটায় একটা বরাবরই, বিশেষ করে 80-র দশক থেকে কাশ্মীর উত্তাপটা যে তৈরি হয়েছিল ব্যাপক, ওখানে যে খুন খারাপি, পণ্ডিতদের কাশ্মীর ভ্যালি থেকে হটিয়ে দেওয়া, এই সমস্ত কিছু পরিচালিত হয়েছে পাকিস্তান থেকে। লস্কর-ই তৈবা সবচেয়ে উল্লেখযোগ্য, বা হাফিজ মোহাম্মদ, তারপর হচ্ছে বিমান অপহরণ, এবং যত জঙ্গি মারা গেছে এটা তো ঠিক কথাই। ভারতীয় আর্মির বহু জওয়ান শহীদ হয়েছে, জম্মু কাশ্মীর পুলিশের অনেকে শহীদ হয়েছে। এই শহীদত্ব বরণ করতে হয়েছে তাদের। এবং তারপরে 370 হটে যাওয়ার পর যেটা হয়েছে, একটু বিপাকে পড়ে গেছে। এবং তুমি যদি দেখো কাশ্মীরে বিভিন্ন যারা নেতা ছিলেন, তারা এক একজন, তুমি তো কাশ্মীরে নিশ্চয়ই দেখেছো যে সেখানে হচ্ছে এক একটা ভিলা তারা বানায় কাঠ দিয়ে, এবং হচ্ছে তাদের অর্চার্ড, বিভিন্ন জায়গা জমি, অথচ তারা সবকিছু মানে পাচ্ছে, কিন্তু বলার সময় বলছে ভারত রাষ্ট্র আমাদের বঞ্চনা করছে। এবং তাকে সব সময় পাকিস্তান একটা উস্কে দিয়েছে, দ্বিজাতি তত্ত্ব দিয়ে নিয়ে এসছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা হচ্ছে যে একসময় JK-11 মুভমেন্ট শুরু হয়েছিল, জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট। তারা বলেছিল আমরা পাকিস্তানের সঙ্গেও নেই, কিন্তু ভারত রাষ্ট্র আমাদের সাথে ঠিকমতো বিহেভ করছে না। তা একটা স্বাধীন সত্তা বা অনেকটা প্যালেস্টাইনের মতো করে শুরু করেছিল, পরে পুরোটাই ধর্মীয় হয়ে গেল, যে ওখানে হচ্ছে ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা তৈরি হবে, আর যেখানে যেখানে অনেকটা খিলাফতের মতো। আবার কেউ কেউ হচ্ছে রাজনৈতিক দল নির্বাচনে অংশ দিচ্ছে, আর জঙ্গিরা বলছে খিলাফত।
এই দুটো জাঁতাকলে কাশ্মীর একেবারে একেবারে ছবির মতো তো জায়গাটা, সত্যিই তো তাই, স্বর্গ একেবারে রক্তাক্ত হয়ে গেছে। এই 80-র দশক থেকে 20টা বছর ধরে 2000 আজকে ধরো 25, মানে প্রায় 45 বছর ধরে এই যে সিচুয়েশনসের মধ্যে এখন আভ্যন্তরীণ সমস্যাটা অনেকটা 370 ধারা বিলোপের পর হুম। এখন কাশ্মীর অনেক টাইট পজিশনে আছে। সত্যি তো তাই। এবং ভারতের যে পুরনো লাইন, তুম দুধ মাঙ্গোকে তো হাম ক্ষীর দেঙ্গে, তুম কাশ্মীর মাঙ্গোকে তো হাম চিড় দেঙ্গে। একদম কাশ্মীর হচ্ছে অত্যন্ত ভারতবর্ষের কাছে স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে, তুমি যদি ভূ রাজনৈতিক জায়গা থেকে দেখো, ওটা ভারত সবসময় ওটা চাইবে। 48 সালে একটা যুদ্ধ পাকিস্তান যে হয়েছিল, চাপিয়ে দিয়েছিল, ঢুকে গেছিল, এবং তখন এটাও ঠিক যে স্বাধীনতার সময় 47 সালে 14ই আগস্ট একজন স্বাধীন হচ্ছে, একজন 15ই আগস্ট, এবং স্বাধীনতার সময় পাকিস্তানের সেনাবাহিনীর যে আয়তন, তার হাতে যে অস্ত্রশস্ত্র ইংরেজরা একটু ভালোবেসে বেশি ওদের দিয়ে গিয়েছিল, সেখানে ভারতের কিছু ছিল না, এবং তার বদলা নেওয়ার জন্য 48 সালে ঢুকেছিল। এবং তখন ভারতের জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী, এবং ভারতের নির্বাচন হয়নি, তখন কনস্টিটিউশন তৈরি হচ্ছে, ফলে কিছুটা অংশ নিয়েছে, যেটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ওরা ভেবেছিল কাশ্মীরটাকে পাকিস্তান আর কি কবজা করে নেবে। কিন্তু সময় যত গড়িয়ে গেছে, সময় যত গড়িয়েছে, ভারতের সামরিক শক্তি উন্নত হয়েছে। সামরিক শক্তিকে ভারত উন্নত করার সাথে সাথে রাজনৈতিক একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা চলেছে, এবং তার সাথে অর্থনৈতিক উন্নয়নের যে প্রক্রিয়া, এটাকে তারা করেছে। এবং পাকিস্তানের টার্গেট কিন্তু বরাবরই ছিল হচ্ছে তোমার একদিকে কাশ্মীর, অন্যদিকে হচ্ছে মুম্বাই দিয়ে, মুম্বাই অ্যাটাক। তুমি ভাবো, আরব সাগরের তীর দিয়ে অ্যাটাক করেছে, অর্থাৎ মুম্বাইকে যদি বিধ্বস্ত করে দেওয়া যায়, ভারতের ইকোনমিকে একেবারে এরকম কেঁপে উঠবে। হ্যাঁ, তো এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে, যাই হোক, এই যেমন করছে, আরেকবার একটু চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, নাহলে একটু চাটা না খেলে পাকিস্তানে তবে মর্মই বুঝবে না। দার্জিলিংয়ের চা ভারতের, তারপর হচ্ছে তুমি চলে আসো ডুয়ার্স, ওইদিকে নীলগিরি দক্ষিণ ভারতে, কফি, এই সমস্ত তো বুঝবে না। পাকিস্তান পাকিস্তান কিসে মানে ভালো কার্পেটটা বানাতো, সেখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে দিয়ে এই কার্পেট শিল্পে ঢুকেছিল। আমি একটা পাকিস্তানের ডকুমেন্টারি ফিল্ম দেখেছিলাম, এটা ইন্টারন্যাশনালি খুবই সাড়া জাগিয়েছে, এবং এই ছবিটা দেখার পর এটা ওবের হাউজেন ফিল্ম ফেস্টিভ্যালে ছিল, এটা একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্যচিত্রের উপর ফেস্টিভ্যাল। গোটা পৃথিবী জানলো যে কার্পেট শিল্পের উপর কি নিদারুণ শোষণ চলে, এই সমস্ত বিভিন্ন বাচ্চা বাচ্চা সমস্ত। তারপর ওরা বললো যে কিনবই না কার্পেট। তারপর কিছুটা হয়তো পরিবর্তন হয়েছে কিনা আমি জানি না। ভালো অ্যাম্বুলেন্স সার্ভিস আছে পাকিস্তানে, হাসপাতাল নেই কিন্তু অ্যাম্বুলেন্স আছে। হ্যাঁ, কতগুলো জায়গায় সেটা ডেভেলপ করার বদলে যদি অত্যাধিক ভারত বিদ্বেষ, অত্যাধিক কাশ্মীরকে, যে ভারতকে অশান্ত রাখা, এই সমস্ত কিছুর পেছনে একটা তো বড় একটা কাজ করে। এবং হচ্ছে লেটেস্ট সংযোজন হচ্ছে গোটা বিশ্বে হচ্ছে বিক্রি, এক্সপোর্ট করা। সত্যি যাবি ওখানে গিয়ে বসে যাও, বসে গিয়ে হচ্ছে পয়সা নেওয়া লোকের কাছ থেকে, কেউ কেউ ডবল শিফট করছে। হ্যাঁ, হঠাৎ করে দেখেন কোনো ভিখারি কিন্তু 5 কোটি টাকার মালিক হয়ে গেল। ওটা মানে সত্যি তাই, কারণ এইভাবে যদি রোজগারের একটা মাধ্যম খুলে নেয় আর কি, এবং কোনো দায় দায়িত্ব নেই। পাকিস্তানের জনগণের জন্য রাষ্ট্রটা কোথায়? জনগণের তো একটা রাষ্ট্র থাকবে, বরঞ্চ বলা যেতে পারে পৃথিবীর সব দেশে সেনাবাহিনী থাকে, আর পাকিস্তানে উল্টোটা, পাকিস্তানের সেনাবাহিনীর জন্য একটা দেশ আছে। এইখানেই পার্থক্যটা হয়ে যায়। একটা কথা তোমাকে আমি খুব মানে এই ইতিহাসটা জেনে রাখা ভালো, সুচারু আমাদের প্রত্যেকেরই এটা কাজে লাগবে। সেটা হচ্ছে 71-এর যুদ্ধের সময় তোমার ইয়াহিয়া খানের, মনে আছে তো? ইয়াহিয়া খান বলেছিল ভারতের সাথে মানে একেবারে জিহাদের রূপ নেবে, এত বছর ধরে চলবে। তারপর তো 14 দিনের মাথায় হাত তুলে দাঁড়িয়ে আছে রমনা ময়দানে, একেবারে নিত্যানন্দ হয়ে গেছে, নিচে বন্দুক। ইয়াহিয়া খানের তলায় আবার বলুন, টিকা খানের কথা একটু বলুন। এই রাইট, টিক্কা খান, আইয়ুব খান, এই ইয়াহিয়া খান কার ছেলে জানো? আমাদের ইতিহাসে ভগৎ সিং এক মর্যাদাপূর্ণ এক চরিত্র, তাই তো? যিনি হিন্দুস্তান রিপাবলিকান আর্মি করেছিলেন, ইনকিলাব জিন্দাবাদ, এই যে স্লোগান, এই স্লোগান কিন্তু ভগৎ সিং এর দেওয়াই হিন্দুস্তান রিপাবলিকান আর্মি।
ভগৎ সিং এর ফাঁসির আদেশ হয়ে গেল। আমি প্রবল অত্যাচার করছে এবং ইংরেজ একটা জিনিস ঠিক করেছিল যে ভগৎ সিংকে কিছুতেই তার ডেড বডি কিন্তু দেওয়া হবে না। এই ডেড বডি যদি ভারতবাসীর হাতে যায় তাহলে গোটা ভারতবর্ষে এক অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়বে। তার আগে বিরাট তার ফাঁসি দেওয়া নিয়ে, ট্রায়াল নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে এবং ভগৎ সিং ক্ষমা চায় না। ভগৎ সিং, সুখদেব, রাজগুরু কেউ ক্ষমা চায়নি। তারপর তার এমনকি আত্মীয়দের হাতে দেওয়া হবে না। তাহলে কি হবে? তাকে যে অন্যভাবে সেটাকে সরিয়ে ফেলা হবে। যেমন তুমি জানো ওসামা বিন লাদেনের ডেড বডি পাওয়া যায়নি, তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে, যে কারণে তার কোনো স্মারক স্মৃতি তৈরি করার সুবিধা হয়নি, না হলে ওরকমই একটা পর্যায়ে হতো। ঠিক ভগৎ সিংয়ের ক্ষেত্রেও এটা হয়েছিল। এবং ভগৎ সিংয়ের যিনি ফাঁসি দিয়েছিলেন এবং তারপর এই বডি গায়েব করে দেওয়ার, কে জানো? এই ইয়াহিয়া খানের বাবা। এই ইয়াহিয়া খানের বাবা, যে ইয়াহিয়া খান পাকিস্তান আর্মির প্রধান, তিনি এই করেছেন। এবং তারপরে যখন দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে উপরে বাইফার হলো এবং তিনি খান বাহাদুর উপযোজন ছিল হচ্ছে আলী, কিসম আলী খান, অর্থাৎ তার বাবা একজন খান বাহাদুর উপাধি পেয়েছিল। আর ভগৎ সিং এর ফাঁসি কার্যকর করার জন্য কেউ রাজি হচ্ছে না ফাঁসি দিতে। ইংরেজের আদেশ প্রত্যাখ্যান করছে যে ভগৎ সিং এর ফাঁসি দেওয়া না। গোটা ভারতবর্ষের ইউথের কাছে সে হচ্ছে আইকন। ইয়াহিয়া খানের বাবা এগিয়ে এসেছিল, সেই ইয়াহিয়া খান যার বিরুদ্ধে এরকম ঢুকুঢুকু, বুঝতে পেরেছ তো? এবং তার সাথে নারী সঙ্গ এবং অনেক ছবি আছে, তুমি গুগলে গেলে তুমি দেখতে পাবে। রসে বসে থাকা লোক, মেরে লিয়ে সব কুছ জায়েজ হ্যায় লেকিন তোমারে লে নিয়ে। বাংলা একটা কথা আছে না, তুমি করলে লীলা আর আমি করলে বিলা, অনেকটা তাই। কিন্তু এইটা করা যাবে না। মানে কি বলতো, মানে একটা এমন দর্শন না, ধরো তোমার দেশে গেল, এটা তো সবই আছে, বিশ্বে তো সবই তো ঈশ্বরের দান বা আল্লাহর দান বলে তুমি ওইখানে বসে গেলে ভিক্ষে করলে, বা তুমি ধরো আপনার কথার সূত্র ধরে তুমি ধরো এরকম একটা চাটাই পেতে তুমি ধরো এই রৌদ্রের মধ্যে তুমি ধরো এরকম 30টা লোক এরকম শীর্ষাসন করে বসে আছে, আর নিচে সামনে একটা বাটি রাখা বা হচ্ছে একটা পাত্র রাখা, লোকে এটা দেখে ধরো পয়সা দিচ্ছে, সব মানে নিজের মতো করে নাও আর কি। মানে কোনো আইন বা ওই দেশের ব্যাপার নেই। এরা এটা করে। কিন্তু এখন এই ধরনের আবদার, এই ধরনের বচপানা, এই ধরনের সমস্ত রকম রীতি রেওয়াজ সারা পৃথিবী তো এগুলো তো মেনে নেবে না। অন্য দেশ মেনে নেয়নি, যেমন হচ্ছে তোমায় কয়েকটা দেশ নিশ্চয়ই বলতে হয়, যেমন হচ্ছে ধরো পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া। অর্থাৎ ইস্ট ইউরোপের এই দেশগুলো কিন্তু এই অভিবাসী বা পাকিস্তান নীতি এগুলো হচ্ছে একদম ভেতরে অ্যালাউ করবে না। দে আর ভেরি কসাস। কিন্তু তারা হয়তো করলে কোনো অসুবিধা নেই, ওরা মাঝে মধ্যে হয়তো সমুদ্র দিয়ে এসে ঢোকার চেষ্টা করে খুব বাজেভাবে। এবং গোটা পাকিস্তানে এরকম বিক্রি সিন্ডিকেটের মতোই আর কি এরকম তৈরি হয়ে গেছে, যারা মানব পাচার করে। কি অপূরণীয় তাদের মধ্যে, তারা ভূমধ্যসাগর পেরিয়ে এই আসছে, গ্রিস দিয়ে ঢুকছে, টার্কি দিয়ে হয়ে গ্রিস দিয়ে ঢোকার চেষ্টা করছে। এবং হচ্ছে এই ইস্ট ইউরোপ বা ওয়েস্ট ইউরোপের দেশগুলো যেন রেডি থাকে তাদেরকে। এসব অব্দি ঠিক আছে, তাই বলে সৌদি আরব, ওমান, কাতার, এই আইওসির দেশগুলো যদি, ইসলামিক দেশগুলো এরকম করে, তাহলে মান সম্মান কোথায় থাকে বলো তো? বলছি, আপনি বারবার একটা কথা বলছিলেন দ্বি জাতি, মানে জাতির আবার দ্বি জাতি কি, মানে এটা যদি ক্লিয়ার করে বসেন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক বিশ্লেষণ। তোমার এটা কেন মনে হচ্ছে আমাদের দাঁড়িয়ে যে মানে কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে, মানে ধর্ম কিভাবে জাতি হয়, এই জায়গাটায় এটা সকলেরই হয় আসলে। 1930-এ লাহোর কংগ্রেসে মুহাম্মদ আলী জিন্নাহ এ প্রস্তাবটা নিয়েছেন। মুহাম্মদ আলী জিন্নাহ বড় ব্যারিস্টার, বিলেত ফেরত, তিনি শিয়া কিন্তু সুন্নি নন। ও ভালো কথা, ইয়াহিয়া খানও কিন্তু শিয়া, নট সুন্নি। তো যাই হোক, প্রস্তাব পেশ হলো একজন সুন্নি বাঙালি মুসলমান, কে ফজলুল হক, কৃষক প্রজা পার্টির, বাংলা মানে আজকের অধুনা বাংলাদেশ, তৎকালীন ভারত বা পরবর্তী ক্ষেত্রে পূর্ব পাকিস্তান। তিনি এই প্রস্তাবটা পেশ করেছিলেন যে হিন্দু মুসলমানের নিজস্ব রাজনৈতিক অধিকার, তার আলাদা
কনস্টিটিউয়েন্ট, তার আলাদা প্রতিনিধিত্ব, সেটাই পরবর্তী ক্ষেত্রে একেবারে 40-এর দশকে একদম তীব্রভাবে ওটা নিয়ে আসা হয়েছে। মুসলিম লীগ সরাসরিভাবে পাকিস্তান গঠনের হলো। এবং কিছুদিন আগে যেটা আসিম মনির বলল যে হিন্দু এবং মুসলমান সম্পূর্ণ তারা আলাদা জাতি, তাদের সংস্কার আলাদা, তাদের রীতি আলাদা, রেওয়াজ আলাদা, তারা দুটো ভিন্ন জাতি। সুতরাং পাকিস্তান গঠন তারা করলেন এবং বিশ্বের ইতিহাসে তো এরকম ঘটনা নেই, জাস্ট নেই। মানে ইতিহাসে উদাহরণ আছে, পাকিস্তান বলে কোনো এক সময় দেশ ছিল, সে দেশটা লুপ্ত হয়েছিল, পরে আবার জাগ্রত হয়েছে। ছিল ভারতের কথা, ভারতবর্ষের কথা, ছিল তারও আগে গন্ডোয়ানা ল্যান্ড বলা হতো, অর্থাৎ গোন্ড যে উপজাতি, প্রাচীন উপজাতি নিয়ে, এটা হচ্ছে একেবারেই মধ্যযুগেরও অনেক আগে। তারপরে তুমি ধরো লারকানা, সিন্ধু, বালোচ, এমনকি মানে আমরা যে জায়গাটায় থাকি যেখানে, সেখানে আজকে পশ্চিমবঙ্গ, অতীতে মানে আমি যে সময় কথা বলছি গঙ্গারিদি সভ্যতা বলা হতো, বা হচ্ছে বঙ্গদেশ, অনেকভাবে নামটা এসেছে, বারবার করে এসেছে। পাকিস্তান নাম কোথাও খুঁজে পাওনি। ওটা একটা কল্পনা, ওটা একটা কল্পনা। আচ্ছা রেঙ্গে আমাদের একটা এক্সিকিউটিভ পাওয়ার, সেটা অবশ্য বলেছিল, জিন্নার একটা ধারণা ছিল যে কংগ্রেসে থাকলে, কংগ্রেস মূলত হিন্দুদের পার্টি, জমিদার হিন্দু এদেরই পার্টি, সুতরাং থাকলে মুসলমানদের কিছু হবার নয়। এইটাকে এত উগ্রতার সাথে পেশ করা হয়েছিল, যে কারণে এত বড় একটা দাঙ্গা, এত বড় একটা মানে পাঞ্জাব এবং বাংলা ভাগ, এই একটা ভাগ, দাঙ্গা, অশ্রু, কান্না, জিঘাংসা। এবং সেই সময় থেকেই ভারতবাসী এটা বুঝেছে। দেখো, অনেকে অনেকভাবে বলতে পারেনি, কিন্তু এই দ্বিজাতি তত্ত্বের ক্ষেত্রে বারবার তো মুসলিম লীগ বা পাকিস্তানের নামটাই আসে। তুমি যেটাকে চেপে রাখতে পারবে না। অনেকে ভারতবর্ষে আছেন যারা লেফট বা সেকুলার, এগুলো বলতে চান না, বা এগুলো শুনে তারা বলেন এইগুলো তো উস্কানি দিয়ে আবার একটা ঝামেলার পদ্ধতি তৈরি করার ছক বা কৌশল। হ্যাঁ, তো তো তারা বলছে যেমন তেমন, তাদের থামান না কেন? যে দ্বিজাতি তত্ত্বর এই আর কতদিন ধরে পাকিস্তান এই দামামা বাজিয়ে যাবে, অস্থির পরিস্থিতি তৈরি করবে। সে করলে ভারত মোকাবিলা করার দেখো এখন একটা জায়গা চলে এসেছে। তুমি চাও বা না চাও, ওটা পাকিস্তানও এখন লজ্জাবোধ করে যে 47-এ কি অবস্থা ছিল, তাদের সামরিক বাহিনী আর কোথায় দাঁড়িয়েছে, 13তম স্থানে নেমে গেছে। 9 না কততে ছিল, 10-এ ছিল, 13তম স্থানে নেমে গেছে। আর ভারত এখন কোথায় উঠে এসছে? 5ম স্থানে উঠে এসেছে। তার এত বড় সেনাবাহিনী, বহর, আগামী দিনে এটা একটা তাদের কাছে একটা প্রাইডই এতে লাগছে। এবং যে কারণে দায়িত্ব নিচ্ছে না পাকিস্তানের, যে কারণে মানুষ কি করবে ওখানকার? দেখছো তো, কিছুদিন আগে দেখেছো তো, প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলে ঢুকিয়ে দিয়েছে। হাসি পায়, সত্যিই তাই। হ্যাঁ। আশ্বস্ত। মানে ধরো আসিফ মনির দেখা হলো, আমরা বাংলায় একটা কথা আছে না, দাঁড়িয়ে দেখা হলে বলবো হাসি পায়, তো বলবে ক্যা হো রা হ্যায়, কি ক্যা বল রা হ্যায়, বলবো হাসি পায়, ভিকিরি হচ্ছে। তাহলে আমরা হচ্ছে একটা বলি যে, শেষে একটা বললি যে আমরা বরঞ্চ বলি, যদি পাকিস্তান আমাদেরকে বলে কখনো এটা শুনে, ধরো এখন তো ট্রান্সলেশনের যুগ, যে ভিখারি এসব কথাগুলো লাগছে, আমরা বলবো যে ঠিক আছে, শুনুন, একটা সুন্দর শব্দ আছে বাংলায়, এটাকে আপনারা গ্রহণ করতে পারেন, তাহলে আপনাদের কিছুটা প্রেস্টিজ বাড়বে। সেটা হচ্ছে মাধুকরী। আমাদের বাংলার বাউলরা মাধুকরী করে। ওই বুদ্ধদেব গুহর একটা উপন্যাস আছে, মাধুকরী বলে। আপনারা মাধুকরী বলুন, বলুন বিশ্বে আমরা এটা করি না, এটা একটা সংস্কৃতি মাধুকরী করা। কিন্তু যদি তাদের সৌদি আরব রাজি হয় তাহলে ভালো, না হলে বিক্রি ছাপ দিয়ে আর যারা আছে আরো বার করে দেবে। কিন্তু অ্যাকশন রিয়াকশন এরকম বহু ক্ষেত্রে হতেই থাকবে আমাদের। আপনারাও চোখ রাখবেন অ্যাকশন রিয়াকশন নিয়ে। আন্তর্জাতিক ক্ষেত্রে নানা খবর নিয়ে আমরা চেষ্টা করবো আপনাদেরকে আভাস দেওয়ার। মতামত দেবেন অবশ্যই, কারণ আপনাদের মতামত আমাদের শিরোধার্য। সেটা নিয়ে আমরা হয়তো আমাদের আজকের আড্ডা, আগামীকালের আড্ডা অন্যরকম মোড়ক দিতে পারবো। আরে ভাই, স্বাধীন গণতন্ত্র, আপনিও বলবেন, আমিও বলবো। ধন্যবাদ।